প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম হার্ড সাউন্ড এবং সফট সাউন্ডের উপর একটি ক্লাস, যেখানে সি এবং জি লেটার দিয়ে করেছিলাম। সেখানটাতে কখন সফট সাউন্ড হয় এবং কখন হার্ড সাউন্ড হয় এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরের ভিডিও অর্থাৎ এখন অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। পার্টস অফ স্পিচ কাকে বলে বা কোনটা সেটা প্রথমেই কিন্তু আমরা সহজেই জানতে পারবো পার্টস অফ স্পিচ এই লেখা থেকে। আজকে টপিক ছিল পার্টস অফ স্পিচ। স্পিচ মানে আমরা সবাই জানি কথা বা বলা অংশ, এবং পার্টস মানে অংশ। পার্টস মানে একটা অংশ, অর্থাৎ যখন আমাদের কথার প্রত্যেকটা অংশ কিন্তু একটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সাধারণত আট ভাগে ভাগ করা হয়, সেগুলো আমি লিখছি। Noun, pronoun, verb, adverb, preposition, দেখো পার্টস অফ স্পিচের মূলত আটটি ভাগে ভাগ করা হয়, এবং আমি আটটি ভাগে তোমাদেরকে ডিটেইলসে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের একেবারে প্রথম ভাগ, অর্থাৎ নাউন। নাউন নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাউন দেখেই তোমরা বুঝতে পারছো, অর্থাৎ নাউনের ডেফিনেশনটা তোমরা অনায়াসেই বুঝলো। নাউন হচ্ছে, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন দিয়ে কোনো কিছুর নাম বোঝাবে। কিসের কিসের নাম বোঝাবে সেই সংজ্ঞাটা দেখে বুঝতে পারবে। যেমন নাউনটা বোঝার আগে, নাউন হচ্ছে নাম, কোনো কিছুর নাম বোঝাবে, এবং সেই নামগুলো কিসের কিসের হয়, সেটা কোনো ব্যক্তির নাম অথবা কোনো জায়গার নাম অথবা কোনো বস্তুর নাম অথবা কোনো অ্যানিমেলের নাম। এই চারটে টাইপ কিন্তু যত নাউন আছে সমস্ত নাউন কিন্তু এই চারটে টাইপের মধ্যেই রয়েছে। নাউনের সংজ্ঞা যখন আমরা বলবো আমরা, তাহলে আজ থেকে আর এটা বলবো না যে কোনো কিছুর নাম বোঝালে তাকে আমরা নাউন বলে। আমরা বলবো কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা অথবা কোনো জন্তুর নাম বোঝালে তখন তাকে আমরা নাউন বলবো। তাহলে আর নাউন চিন্তার কোনো রকম সমস্যা হবে না। নাউনকে প্রথম অবস্থায় দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেটা মডার্ন ইংলিশ গ্রামার যেটা, সেখানটাতে নাউনকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটা কি? কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা মডার্ন ইংলিশ গ্রামারে নাউনকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে যে সমস্ত নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি, অর্থাৎ গুনতে পারি, সেগুলোকে বলবো আমরা কাউন্টেবল, আর যেগুলো গুনতে পারি না সেগুলোকে আমরা বলবো আনকাউন্টেবল। যেমন যদি উদাহরণ দিই, যদি ট্রি দিয়ে একটা লিখি, ট্রি অথবা ট্রিজ, তাহলে গাছ কিন্তু আমরা গুনতে পারি। কিন্তু যদি বলি আমি সুগার, রাইস, এইগুলো কিন্তু আমি গুনতে পারি না। তাই যদি আমি আরো একটা উদাহরণ দিই, গার্লস, তাহলে দেখো ট্রিজ, গার্লস এইগুলো কিন্তু আমরা কাউন্ট করতে পারি, তাই এইগুলোকে আমরা বলবো কাউন্টেবল নাউন। আর যেগুলো কাউন্টেবল করতে পারি না, যেগুলো কাউন্ট করতে পারি না আমরা, সেগুলোকে বলা হবে আনকাউন্টেবল নাউন। যেমন সুগার, রাইস
এইগুলোকে বলবো আমরা আনকাউন্টেবল নাউন। এবার কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে আর্টিকেল যেটা আছে এ, আমরা জানি আর্টিকেল তিনটে এ এন জি, এই তিনটে আর্টিকেল কাউন্টেবল নাউনের আগে বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। কখনো কখনো কোনো চাকরির পরীক্ষাতে দেখা যায় এরর কারেকশন দেয়, সেখানটাতে আনকাউন্টেবল নাউনের আগে এ এন জি বসিয়ে দিয়ে বলা হয় যে কোন অংশটা ভুল আছে। তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরর কারেকশনের জন্য, যে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। এবার দেখো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আরো একটি মজার বিষয়, কোয়ান্টিটি বোঝাতে কাউন্টেবল নাউনের জন্য বসে মেনি, আর আনকাউন্টেবল নাউন অর্থাৎ যেগুলোকে গোনা যায় না সেগুলোর ক্ষেত্রে বসে মাছ। এবার এখানে একটা ব্যতিক্রম আছে, সেইটুকু বলার জন্য আমি মেনি এবং মাছে আসলাম। সেটা হচ্ছে মানি অর্থাৎ টাকা। আমরা সবাই জানি মানি ইজ সেকেন্ড ওয়ার্ড এবং খুব এসেনশিয়াল আমাদের জন্য। মানি অর্থাৎ টাকা পয়সা। টাকা পয়সার আগে যদি মেনি বসবে না মাছ বসবে, যদি এটা জিজ্ঞাসা করা হয়, তাহলে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু মেনি লিখে আসে। তার কারণ তারা জানে যে টাকা পয়সা গোনা যায়, আর যেটা গোনা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের জন্য মেনি বসে। কিন্তু এটা একেবারেই কিন্তু ভুল। এটা খুব মনোযোগ দিয়ে শুনবে, মানি এর আগে সবসময় কিন্তু মাছ বসবে। এটা কিন্তু টাকা পয়সাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় না, অল্প কিছু টাকা পয়সার কথা বলা হয় না, সেজন্য আমরা মানি এর আগে সবসময় কিন্তু মাছ মানি বসাবো। এবার নাউনের আরো একটি ভাগ রয়েছে, সেই ভাগগুলো আমি লিখছি। প্রপার নাউন, কমন নাউন, collective noun, material noun, abstract noun। অনেক বইতে তোমরা দেখবে ম্যাটেরিয়াল নাউনটা নেই, কিছু কিছু বইতে ম্যাটেরিয়াল নাউন দেওয়া থাকে না, নাউনকে চারটি ভাগে ভাগ করা হয়। তবে আমরা আজকে পাঁচটি ভাগ, নাউনের পাঁচটি ভাগ, পাঁচটি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা প্রপার নাউন। প্রপার নাউনের ডেফিনেশনটা কি? নাউনের যেটা ডেফিনেশন সেটাই কিন্তু প্রপার নাউনের ডেফিনেশন, অর্থাৎ যখন একটি বা পার্টিকুলার কোনো ব্যক্তি অথবা বস্তু অথবা জায়গার নাম বোঝাবে তখন সেটাকে আমরা বলবো প্রপার নাউন। প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে একটা দারুণ কনফিউশন রয়েছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভুল করি যে প্রপার নাউন কোনটা হবে এবং কমন নাউন কোনটা হবে। আমি প্রপার নাউনের ক্ষেত্রে যদি একটা কথা মনে রাখতে বলবো, প্রপার পার্টিকুলার, পি ফর প্রপার, পি ফর পার্টিকুলার, অর্থাৎ যখন কোনো পার্টিকুলার নির্দিষ্ট কোনো একটি ব্যক্তি বস্তু বা জায়গার নাম বোঝাবে তখন সেটা বলবো প্রপার নাউন, আর নির্দিষ্ট করে বোঝাবে না, সমগ্রটাকে বোঝাবে, টোটালটাকে বোঝাবে, তখন সেটা হবে কমন নাউন। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি, Kolkata is a big city. Rinda is a good girl. আমি দুটো সেন্টেন্স লিখলাম, দেখো প্রথম বাক্যের মধ্যে কলকাতা একটি নির্দিষ্ট একটি জায়গার নাম। আমি বলেছিলাম পার্টিকুলার থেকে প্রপার, তাই কলকাতাটা কি হবে? একটি প্রপার নাম। তারপর এগুলো আমরা শিখবো, যখন পুরো পার্সোনাল স্পিচটা শেখা হয়ে যাবে তখন আমরা অনায়াসেই বলে দিতে পারবো
যে ইস্টটা কি, এটা কি, বিটা কি এবং সিটা কি, সেগুলো আমরা চিনতে পারবো আশা করছি 8টা ভাগ শেখার পরে। তারপর আছে সিটি, অর্থাৎ এইটি কিন্তু একটি কমন নাউন। সেকেন্ড ক্ষেত্রে রিতা একটি নির্দিষ্ট কোনো একটি মেয়ের নাম, তাই এটি প্রপার নাউন। যখন গার্ল বলবে তখন সমগ্র মেয়েটাকে, মেয়ে জাতিকে বোঝাচ্ছে, তাই সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কমন নাউন। আশা করি তোমরা প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে বুঝতে পারছো। এবার আসে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি বোঝায়? কালেকটিভ নাউনের ক্ষেত্রে এক দল, এক গুচ্ছ এরকম কিছুকে বোঝাবে, মানে একটাকে বোঝাবে না, আবার টোটালটাকে বোঝাবে না, এক দলকে বোঝাবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। একটা সেন্টেন্স দেখলাম, দ্য আর্মি ইজ ফর্মড উইথ ডিসিপ্লিন। এই সেন্টেন্সের মধ্যে দেখো দ্য আর্মি, আর্মি বলতে কি বোঝানো হয়? আর্মি বলতে বোঝানো হয় নাম্বার অফ সোলজার্স, অর্থাৎ একদল সৈন্যকে কিন্তু আমরা এক কথায় বলি আর্মি। যেমন যদি আমরা ক্যাটেল বলা হয়, ক্যাটেলটাকে কিন্তু আমরা একসাথে কি বলি? বেশ কতগুলো ক্যাটেল কিন্তু একসাথে বলি আমরা কি? হার্ড। অর্থাৎ ক্যাটেল, হার্ড, ক্লাস, এইগুলো কিন্তু আমরা বলবো কালেকটিভ নাউন। এবার 4 নম্বর আসি, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই একটি ভুল সাধারণত করে থাকি। ম্যাটেরিয়াল নাউনের বাংলা বইতে লেখা থাকবে, দেখবে বস্তুবাচক। বস্তুবাচক মানে আমরা কি বুঝি? কোনো কিছু বস্তু বোঝালে সেটাকে আমরা হয়তো ম্যাটেরিয়াল নাউন বলবো, কিন্তু না। যেমন the ring is made of gold. যদি এরকম একটা উদাহরণ, the ring is made of gold, আমরা যদি বলি এখান থেকে তোমরা বার করো ম্যাটেরিয়াল নাউন কোনটা আছে। তাহলে কিন্তু তোমরা সবাই, যেহেতু ম্যাটেরিয়াল নাউনের পাশে বস্তুবাচক বিশেষ্য লেখাটা থাকবে, তাই তোমরা খুঁজবে যে বস্তু কোথায় আছে। রিং মানে আংটি, এটা একটি বস্তু, তাই এটাকে তোমরা কিন্তু সবাই খুব সহজে ম্যাটেরিয়াল নাউন হিসেবে চিহ্নিত করে আসবে। এটা কিন্তু একটি বড় ভুল, অর্থাৎ রিংটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন নয়। ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞাটা একটু পরিবর্তন করে যদি মুখস্থ করে রাখা যায় তাহলে কিন্তু কখনোই ম্যাটেরিয়াল নাউনটা ভুল হবে না। আমি বলবো বস্তুবাচক বিশেষ্য না বলে তোমরা যদি এইটা মুখস্থ করো যে কোনো বস্তু যে উপাদান দিয়ে তৈরি হবে সেটাকেই বলা হবে ম্যাটেরিয়াল নাউন, তাহলে কিন্তু খুব সহজে ম্যাটেরিয়াল নাউন চিহ্নিত করতে পারবে। এখানে রিং হচ্ছে একটি পার্টিকুলার একটি বস্তুর নাম, তাই রিংটা কিন্তু হয়ে যাবে একটি প্রপার নাউন, এবং এটা তৈরি হয়ে যাবে উপাদানটা কি? গোল্ড, অর্থাৎ সোনা। এইটি কিন্তু হবে ম্যাটেরিয়াল নাউন। যদি বলি দ্য চেয়ার ইজ মেড অফ উড, তাহলে উডটা হবে ম্যাটেরিয়াল নাউন এবং চেয়ারটা কিন্তু অবশ্যই হবে প্রপার নাউন। লাস্ট একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে যদি বলি তাহলে সেক্ষেত্রে হবে কোনো বস্তুর গুণ বা কাজ বা অবস্থা বোঝাবে। বস্তু নিরপেক্ষ কোনো গুণ, কাজ বা অবস্থা বোঝাবে। সহজ করে বলা যাবে এটাকে কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে তুমি দেখতে পাবে না, এটাকে তোমার ফিল করতে হবে, অর্থাৎ অনুভব করতে হবে। যেমন the rose is beautiful, এই বিউটিফুলটাকে যদি আমি লিখি বিউটি অর্থাৎ সৌন্দর্য, এটা কিন্তু হয়ে যাবে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া আরো অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে, যেমন লাভ। লাভটাকে কিন্তু আমরা অনুভব করতে পারি, ফিল করতে পারি, কিন্তু ভালোবাসাটা কিন্তু আমরা দেখতে পাই না, তাই এটি কিন্তু হবে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া আরো রয়েছে অনেস্টি, কাইন্ডনেস, এগুলো সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। দেখো আজকে পার্টস অফ স্পিচের নাউনের পার্টে আমরা কি কি শিখলাম? একটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন কি সেটা আমরা শিখেছি।
মেনি এবং মাছ কোথায় এবং সেটা আমরা শিখেছি, এবং প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এটাও কিন্তু আমরা শিখে নিয়েছি। এবার একটা ছক বলবো, এইটুকু যদি মনে রাখতে পারো, একটা ছক বলছে এটা যদি মনে রাখতে পারি আমরা, তাহলে কিন্তু খুব সহজে কোনটা কোন ধরনের নাউন বুঝতে পারবো। আমি ধরে নিচ্ছি এটি একটি ঝুড়ি আছে এবং ঝুড়িটা ফুল দিয়ে ভর্তি করা, আমি ধরে নিচ্ছি একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িটা একেবারে ফুল দিয়ে ভর্তি করা। যদি সেই ঝুড়ির যে কোনো একটি ফুলকে নির্দিষ্ট করে কিছু বলে, আমি ধরে নিলাম এটা বললো দিস রোজ ইজ ব্ল্যাক ইন কালার, এই গোলাপটির রং কিন্তু কালো, তাহলে এখানে এই ঝুড়ির মধ্যে থাকা অনেকগুলো ফুলগুলোর থেকে যে কোনো পার্টিকুলার একটি ফুলকে নির্দিষ্ট করে কিন্তু কোনো কিছু বলা হয়েছে, তাই পার্টিকুলার যখন কিছু বলা হবে তখন সেটা হয়ে যাবে কিন্তু প্রপার নাউন। এবার যদি এইটা না বলে যদি বলা হয় যদি কোন একটা নির্দিষ্ট ফুলকে না বুঝিয়ে যদি বলা হয় ফুল আমাদের সুগন্ধ দেয়, তাহলে এখানে কোন ফুলটার কথা বলা হয়েছে? টোটাল ফুলটাকে বলা হয়েছে, এবং টোটাল জাতিটাকে, টোটাল ওই ধরনের বস্তুগুলোকে সমস্তটাকে যদি বোঝানো হয় তখন সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে কমন নাউন। যদি নির্দিষ্ট কয়েকটি বাঞ্চ অফ ফ্লাওয়ার হয়, নির্দিষ্ট কয়েকটি ফুল যদি বলে, একগুচ্ছ ফুল যদি বলে, সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। তবে এই ছকটা যদি কেউ চোখে মাথার মধ্যে সাজিয়ে নিতে পারে তাহলে কিন্তু আর একটা কোনো সমস্যা হবে না। আমি একবার বলি, একটি ফুলকে বোঝালে তখন হচ্ছে প্রপার নাউন, সমস্ত ফুলগুলোকে বোঝালে কমন নাউন, এবং যদি একটিকেও না বুঝিয়ে বা সমস্ত ফুলটাকে না বুঝিয়ে অল্প কয়েকটি একগুচ্ছ ফুলকে বোঝাবে তখন হয়ে যাবে কিন্তু কালেকটিভ নাউন। এর পরে ক্লাসে আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করব।